যেমনটা লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে জু কিং 7 লিফ ক্লোভারের হাবের সন্ধানে মিস্টার লি এর টিমের সঙ্গে ফরবিডেন জোনে চলে গিয়েছিল। সেখানে ব্লাড শ্যাডো স্কোয়াড তাদের উপর শ্যাডো উলফ দিয়ে আক্রমণ করেছিল। একই সঙ্গে জু কিং উলফের সঙ্গে লড়াই করতে করতে নিজের টিম থেকে আলাদা হয়ে গিয়েছিল। সেখানে তার অ্যামেথিস্ট একটি স্পিরিটকে ডিভাওয়ার করে জিংচি কন্ডেনসেশনের 3য় লেভেলে পৌঁছে দেয়। যদিও ততক্ষণে তাদের টিমের ম্যাঙ্গো শত্রুদের আক্রমণের কারণে মিউটেট হয়ে বিস্ফোরিত হয়ে যায়, আর জু কিং চাইলেও তাদের কোনো সাহায্য করতে পারেনি। এখন এই এপিসোডের শুরুটাও ঠিক সেই দৃশ্য থেকে হয় যেখানে জু কিং ব্লাড শ্যাডো স্কোয়াডের লোকদের শেষ করা শুরু করে দিয়েছিল। সে তার আয়রন স্পিয়ার তাদের গলার মধ্যে ঢুকিয়ে অত্যন্ত নির্মমভাবে একের পর এক তাদের হত্যা করছিল। তার ভেতরের সমস্ত রাগ ছিল সিনিয়র ম্যাঙ্গোকে হারানোর কারণ এই লোকগুলোর জন্যই সিনিয়র ম্যাঙ্গো মারা গিয়েছিল। তাই জু কিং বেশ স্টাইলের সঙ্গে তাদের সবাইকে মেরে মিস্টার লিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। তবে মিস্টার লি তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলছিলেন, কারণ ব্লাড শ্যাডো স্কোয়াডের লিডার ছিল ভীষণ শক্তিশালী। সে তার আরেকজন সাঙ্গপাঙ্গকে বলল যে মিস্টার লি আর বেশিক্ষণ জীবিত থাকতে পারবে না, সে ইতিমধ্যেই অনেক বেশি আহত, তাই তুমি দ্রুত গিয়ে ওই ছেলেটার কাজ শেষ করে দাও। তখন অদ্ভুত ধরনের একটি আর্মার পরা লোক সরাসরি জু কিংকে আক্রমণ করতে এগিয়ে আসে। সে পাথর থেকে ফায়ার বল তৈরি করে জু কিংকে পিছনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার নাম ছিল হুয়া, আর সে ছিল কি কন্ডেনসেশনের 5ম লেভেলের একজন কাল্টিভেটর। সে জু কিংকে জিজ্ঞেস করতে লাগলো, বল তো বাচ্চা, তুই কিভাবে মরতে পছন্দ করবি? এরপর সে সেখানকার রক্স তুলে নিয়ে বলতে লাগলো, তুই তো কি কন্ডেনসেশনের মাত্র 3য় লেভেলের কাল্টিভেটর, তোর শরীরটাও এখনও ঠিকমতো টম্পার হয়নি, তাই আমার মতো একজন ম্যাজিশিয়ানের সামনে তোর কোনো ক্ষমতাই নেই। তুই আছিস 3য় লেভেলে আর আমি আছি 5ম লেভেলে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সে জু কিং এর দিকে অসংখ্য ফায়ার বল ছুড়ে দিতে শুরু করে। অন্যদিকে জু কিং সেই আক্রমণগুলো এড়াতে এড়াতে সরাসরি তার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু লোকটি আরও একটি রক দিয়ে তার ওপর আক্রমণ করে, যার আঘাতে জু কিং অনেক দূরে ছিটকে পড়ে। এরপর লোকটি সেখানকার সবগুলো রক একসঙ্গে জড়ো করতে থাকে এবং সেখানে একটি বিশাল ফায়ার বল তৈরি করে ফেলে। সেটি সরাসরি গিয়ে জু কিংয়ের ওপর আঘাত করে, তবে জু কিং সেই ফায়ার বলকে চিরে তার ভেতর থেকে বেরিয়ে আসে। এদিকে হুয়া তার সামনে আর্থ ল্যান্সেস তৈরি করে ফেলে, যার কারণে জু কিংয়ের আয়রন স্পিয়ার সরাসরি সেই ল্যান্সেসের মধ্যে আটকে যায়। আর সেই ফায়ার এতটাই ভয়ঙ্কর ছিল যে জু কিংয়ের হাতের চামড়া মারাত্মকভাবে পুড়তে শুরু করে, কিন্তু সেও এতটাই জেদি ছিল যে এতটা ব্যথা হওয়ার পরও পিছিয়ে যায়নি। অবশেষে সে আর্থ ল্যান্সেস ভেদ করে নিজের স্পিয়ারকে সরাসরি সেই লোকটির মুখের সামনে পৌঁছে দেয়। এটা দেখে হুয়াওটা এক মুহূর্তের জন্য ভীষণভাবে হতভাগ হয়ে যায়। এরপর সে তার ম্যাজিক্যাল স্টিক মাটিতে আঘাত করে সেখানে থাকা ফায়ার এনার্জি ছেড়ে দেয়, যার ফলে জু কিং অনেকটা পিছনে ছিটকে যায়। এই আক্রমণের কারণে জু কিং মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল, কিন্তু সে কোনোভাবেই হাল ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। অন্যদিকে হুয়া ভাবতে থাকে, এই লোকটা এতক্ষণ ধরে আমার সামনে টিকে আছে, কিন্তু এখনও তার শরীরে থাকা এলিয়েন টেন্ট তাকে কারাপ্ট করতে পারেনি। যার শরীরে এলিয়েন পয়জন থাকবে সেই ব্যক্তি বেশি পাওয়ার ব্যবহার করতে পারে না। যদি সে সেটা করে তাহলে সে মিউটেট হয়ে যাবে, কিন্তু এই ছেলেটার ওপর তো পয়জনের কোনো প্রভাবই দেখা যাচ্ছে না। এদিকে জু কিং আবার নিজের হাতকে কভার করে নেয়। এটা দেখে হুয়া বলতে থাকে, এই লোকটা সত্যি অনেক বেশি টাফ। একই সঙ্গে আমরা দেখতে পাই হুয়ার হাতেও এলিয়েন টেন্টের কারণে মিউটেশন পয়েন্ট তৈরি হয়ে গেছে, তাই সে এবার দ্রুত এই লড়াই শেষ করতে চায়। সে সঙ্গে সঙ্গে নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে ফায়ার অ্যান্ড আর্থ এলিমেন্ট এনার্জি অ্যাক্টিভেট করে ফেলে, যার ফলে সেখানে প্রচুর ফ্লোটিং রক্স তৈরি হয়ে যায়। এগুলো এতটাই শক্তিশালী ছিল যে তাদের সামনে আসা যে কোনো জিনিসকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এদিকে জু কিং এর হাতে ছিল ঘোস্ট ফেস স্করপিয়ন ভেনাম, যেটা সে ফেইতিশানকে হত্যা করার পর অর্জন করেছিল। একই সঙ্গে লিনিয়া তাকে বলেছিল যে এই ভেনাম মুহূর্তের মধ্যেই তার পোটেনশিয়াল অনেক বাড়িয়ে দেবে, যার ফলে সে নিজের শত্রুকে হত্যা করতে পারবে। তবে এই পয়জন তার নিজের ওপরও প্রভাব ফেলবে। এদিকে হুয়া তার ফায়ার বল জু কিং এর ওপর বর্ষণ করতে শুরু করে। তখন জু কিং সঙ্গে সঙ্গে ব্লাড শ্যাডো স্কোয়াডের একজনের মৃতদেহ তুলে নিজের সামনে শিল্ড হিসাবে ব্যবহার করতে শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে এই আক্রমণ চলতে থাকে। এরপর সেখানে একটি প্রচণ্ড আগুনের বিস্ফোরণ ঘটে এবং আবার সবকিছু শান্ত হয়ে যায়। হুয়া বলতে থাকে, মিস্টার লি, তোমার লোকগুলো তো সত্যিই লুজার্স, অন্তত তোমার টিমে কিছু পুরুষ মানুষকে তো রাখো। আসলে হুয়ার মনে হচ্ছিল তার এই ফায়ার অ্যাটাকে জু কিং পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু জু কিং তখনও সেই মৃতদেহটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। যতগুলো ফায়ার রিলিজ হয়েছিল সবগুলোই সেই মৃতদেহের উপর আঘাত করেছিল, আর জু কিং সম্পূর্ণ নিরাপদ ছিল। এবার সে ঠিক করে নেয় যে এই লোকটাকে হত্যা করার জন্য প্রয়োজনে পয়জনের ঝুঁকিও সে নেবে, তাই সে স্করপিয়ন ভেনম ক্রিস্টাল ভেঙে দেয়। আর এর ফলে মাত্র এক মুহূর্তের মধ্যেই জু কিং এর পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। সে দ্রুত গতিতে হুয়ার ওপর আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু হুয়া তার সামনে পাথরের একটি স্তর তৈরি করে সেই আক্রমণকে প্রতিহত করে ফেলে। তবে ততক্ষণে জিউ কিং তার পেছনে পৌঁছে গিয়েছিল, আর হুয়া কিছু বুঝে ওঠার আগেই জিউ কিং তার আয়রন স্পিয়ার তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়। এই এক আঘাত
আঘাতেই লোকটি সরাসরি হাঁটুর ওপর এসে পড়ে। একই সঙ্গে তার মাস্কও খুলে যায়, আর এখন জিউকিং তার গলা কেটে ফেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। হুয়া তার লিডারের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইতে শুরু করে। সে বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচান, না হলে এই ছেলে আমাকে মেরে ফেলবে। এটা দেখে তার লিডার জিউকিংকে বলে তাকে মারার সাহসও যেন সে না দেখায়, কিন্তু জিউকিং তার সেই নির্মম ভঙ্গিতেই আয়রন স্পিয়ার সরাসরি হুয়ার গলার এপার থেকে ওপার করে দেয়। এটা দেখেই সেই লিডার ভীষণভাবে ক্ষেপে যায়। সে প্রচণ্ড দ্রুততার সঙ্গে মিস্টার লি এর ওপর আক্রমণ শুরু করে দেয়, যাতে জিউকিং এর কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। মিস্টার লি এর কথা যদি বলা হয়, তাহলে তিনি ইতিমধ্যেই অনেক বেশি আহত ছিলেন, যার কারণে সেই লোকটি সম্পূর্ণভাবে তার ওপর ভারী হয়ে যায়। সে তার জয়েন্ট ব্লেড অত্যন্ত নির্মমভাবে মিস্টার লি এর কাঁধের মধ্যে ঢুকিয়ে দিতে শুরু করে। এটা দেখা মাত্র জিউকিংও তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই লিডার সঙ্গে সঙ্গে জিউকিংকে পিছনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা দেখে মিস্টার লি সেই লিডারের ওপর আক্রমণ করতে এগিয়ে যান, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সেই লিডার তাকেও তুলে মাটিতে আছড়ে ফেলে। এরপর সে মিস্টার লি এর ওপর নিজের ফাইনাল অ্যাটাক চালাতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে জিউকিং মাঝখানে এসে তার আয়রন স্পিয়ার দিয়ে সেই আক্রমণ প্রতিহত করে দেয়। এর ফলে লিডার রেগে গিয়ে জিউকিং এর ওপর প্রচণ্ড আঘাত করে তাকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। এবার জিউকিংও বেশ গুরুতরভাবে আহত হয়ে পড়েছিল, কিন্তু তারপরও সে আবার উঠে দাঁড়ায়। একই সঙ্গে পার্পল অ্যামেথেস্ট তার ক্ষতগুলো সারাতে শুরু করে দিয়েছিল। এদিকে সেই লিডার অবাক হয়ে বলতে থাকে, এই ছেলেটা আমার ফুল স্ট্রাইক সহ্য করেছে, তারপরও আবার উঠে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সে হুয়াকেও মেরে ফেলেছে, অর্থাৎ ভবিষ্যতে সে আমাদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তাকে আজই মেরে ফেলতে হবে, তা না হলে শেষ পর্যন্ত আমি সবকিছু হারাবো। এদিকে মিস্টার লি বারবার জিউকিংকে সেখান থেকে পালিয়ে যেতে বলছিলেন, কিন্তু জিউকিং তাদের সামনে একটি ঢালের মতো দাঁড়িয়েছিল। সেই লিডারও বলতে থাকে, এখন পালানোর কোনো প্রশ্নই আসে না। ঠিক তখনই সেখানকার পুরো পরিবেশ হঠাৎ করে বদলে যায়, আর সেই দৃশ্য দেখে লিডারও কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। চারপাশে একটি ব্লাড মিস্ট ছড়িয়ে পড়তে শুরু করেছিল। চারদিক থেকে ব্লাড মিস্ট তাদের ঘিরে ফেলে, আর তখন তাদের কানে সেই ভয়ঙ্কর ইরি সিঞ্জিং শোনা যেতে থাকে। এই গানগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে লিডার ভয়ে কাঁপতে শুরু করে। বলা হয়, এই ইরি সিঙ্গিং শোনার পর আজ পর্যন্ত কেউই জীবিত অবস্থায় সেখান থেকে বের হতে পারেনি, একমাত্র ব্যতিক্রম ছিলেন মিস্টার লি। এটাকে বলা হতো বিগাইলিং। মিস্টার লি দ্বিতীয়বারের মতো এই সিঙ্গিং এর সাক্ষী হচ্ছিলেন। তিনি বলেন, যখন ব্লাড মিস্ট দেখা দেবে তখন ইরি সিঙ্গিং শুরু হয়ে যাবে, আর এরপর কেউ জীবিত থাকবে না। এই ব্লাড মিস্টের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর ডিমন্স এবং স্পিরিটস উপস্থিত ছিল। তাদের দেখেই ব্লাড শ্যাডো স্কোয়াডের লিডার ঘেমে উঠতে শুরু করে। সে সেখানেই নিজের ওয়েপন ফেলে দিয়ে পালাতে শুরু করে। এটা দেখে জিউকিংও তার পেছনে যেতে যাচ্ছিল, তবে মিস্টার লি তাকে থামিয়ে দেন। তিনি বলছিলেন, এখন একা ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু জিউকিং তার কথা শোনেনি। সে বলতে থাকে, এটাই তো সেই মোহরা যে আমাদের সঙ্গীকে মেরে ফেলেছে। এরপর জিউকিং সেই লোকটির দিকে নিজের আয়রন স্পিয়ার ছুড়ে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা সেখানে একটি মেয়ের জুতো দেখতে পাই। সে যেই মুহূর্তে নিজের পা মাটিতে আঘাত করে, সেখানকার সবকিছু ফ্রিজ হয়ে যায়। জিউকিং এর আয়রন স্পিয়ার সেই লোকটির থেকে কিছুটা দূরে গিয়ে থেমে যায়, এমনকি জিউকিংও নিজের জায়গায় ফ্রিজ হয়ে যায়। এরপর আমরা ব্লাড মিস্টের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আসতে দেখি। একই সঙ্গে অনেকগুলো ডিমন সেই লোকটিকে হত্যা করতে চাইছিল, আর সেই ইরি সিঙ্গিং এর সঙ্গে অসংখ্য ডিমনিক হ্যান্ডস লোকটিকে শক্ত করে জড়িয়ে ধরে। এসব দেখে জিউকিংও নিজে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। যদিও ব্লাড শ্যাডো স্কোয়াডের লিডার অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু এই ডিমন্সদের সামনে তার কোনো ক্ষমতাই কাজে আসেনি। জিউকিং নিজের চোখের সামনে একটি ভয়ঙ্কর ডিমন দেখতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল সম্ভবত এটাই তার শেষ মুহূর্ত। একই সঙ্গে সেই রেড শুজ জিউকিং এর দিকে এগিয়ে আসতে শুরু করে, আর মিস্টার লি সেই ডিমনটির দিকে তাকিয়ে থাকতে থাকেন। যেখানে সেই সত্তাটি পা রাখছিল, সেই জায়গার মাটি বরফে ঢেকে যাচ্ছিল। এভাবেই সে ধীরে ধীরে জিউকিং এর বেশ কাছাকাছি চলে আসে, এমনকি জিউকিং এর হাতও বরফের মধ্যে ফ্রিজ হতে শুরু করেছিল। সে কখনো ভাবতে পারেনি যে সে নিজেই ইয়েরি সিঙ্গিং এর শিকার হয়ে যাবে। ঠিক তখনই মিস্টার লি তাকে জিজ্ঞেস করেন, তাও হাকেই, তুমি কে? তুমি কি ফিরে এসেছো? এদিকে জিউকিং এর মনে হচ্ছিল সম্ভবত তার গল্প এবার শেষ হয়ে যাবে, কিন্তু সেই ঘোস্ট জিউকিং এর পাশ দিয়ে চলে গিয়ে সরাসরি মিস্টার লি এর সামনে পৌঁছে যায়। আর তখন আমরা ব্লাড মিস্টে ঢাকা তাও হাংয়ের ঘোস্টকে দেখতে পাই। আসলে মিস্টার লি এর সঙ্গে তার একটি পুরনো সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কও ছিল অনেক গভীর। আসলে তাও হাং ছিল মিস্টার লি এর ফিয়ন্সে। মিস্টার লি এর কাছে যেন তার মধ্যেই জীবন বেঁচে ছিল। একই সঙ্গে এখানে আমাদের তাদের ইয়াঙ্গার ফর্মও দেখানো হয়। সেই সমস্ত মুহূর্তের কথা মনে করতে করতে তাও হাং মিস্টার লি এর দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। সে তাকে বলতে থাকে, প্রায় 10 বছর ধরে আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি, প্লিজ আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। মিস্টার লি নিজের সামনে তাওহাংকে দেখেই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, আর তার বলা এই কথাগুলো জুকিং এর কাছেও শুনতে পাচ্ছিল। কিন্তু মিস্টার লি এর দিকে তার পিঠ থাকায় সে তাওহাংকে দেখতে পাচ্ছিল না। এখানে মিস্টার লি তাওহাংয়ের হাত ধরার চেষ্টা করেন, কিন্তু সে তো একটি ফ্যান্টম ছিল, যার কারণে মিস্টার লি তাকে স্পর্শও করতে পারছিলেন না। এরপর তাওহাং নিজেই ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে। মিস্টার লি তখনও তার কাছে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু রেড
মিস্টের কারণে তিনি নিজের জায়গা থেকে নড়তেও পারছিলেন না, আর শেষ পর্যন্ত তাওহাং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেই রেড মিস্ট সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যায়, যেন সেখানে কিছুই ঘটেনি। আর ইয়ারি সিঙ্গিং বন্ধ হবার সঙ্গে সঙ্গেই মিস্টার লি রক্ত বমি করতে শুরু করেন। জুকিং ফ্রিজ অবস্থা থেকে মুক্ত হবার সঙ্গে সঙ্গেই মিস্টার লিকে সামলাতে ছুটে যায়। সে বলতে থাকে, আপনি ব্লাড শ্যাডো স্কোয়াডের সঙ্গে অনেকক্ষণ ধরে লড়াই করেছেন, যার কারণে আপনার শরীরে এক্সট্রিম লেভেলের মিউটেশন হয়েছে, আর সেই কারণেই আপনার চুল পুরোপুরি সাদা হয়ে গেছে। তখন মিস্টার লি তাকে বলতে থাকেন, শিজি কি তোমাকে বলেছিল যে ইয়ারি সিঙ্গিং শোনার পর একমাত্র আমিই সার্ভাইভার? এর উত্তরে জুকিং বলতে থাকে, এই গল্পটা আপনি আমাকে পথে বলবেন, সবার আগে আমাদের আপনার জন্য একজন হিলার দরকার হবে। এরপর সে মিস্টার লিকে নিজের পিঠে ক্যারি করে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তাকে যে কোনো মূল্যে এই ফরবিডেন জোনের বাইরে যেতে হবে, যাতে যত দ্রুত সম্ভব মিস্টার লি এর চিকিৎসা করাতে পারে। একই সঙ্গে মিস্টার লি একে বলতে থাকেন যে ফরবিডেন জোন সার্ভাইভার্সদের একটি গিফট দেয়। এই গিফটকে অনেক বেশি স্পেশাল বলে মনে করা হয়। যখন কোনো ব্যক্তি দ্বিতীয়বার ইয়ারি সিঙ্গিং শোনে, তখন সে সেই প্রিয় মানুষটিকে দেখতে পারে যাকে সে সারা জীবন ধরে পাওয়ার আকাঙ্ক্ষা করে এসেছে। প্রথমে আমার মনে হতো এটা শুধুই একটি লেজেন্ড, মানুষ নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই নতুন গল্পটা তৈরি করেছে, কিন্তু তারপরও আমি এই কথার সত্যতা জানতে চেয়েছিলাম। তাই আমি বহু বছর অপেক্ষা করেছি যাতে আবার একবার ইয়ারি সিঙ্গিং শুনতে পারি। তো গাইজ, এই মিস্টেরিয়াস সং কে গায় সে সম্পর্কে আমাদের আপাতত বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু আমরা এতটুকু বুঝতে পারি যে মিস্টার লি যতই কঠোর এবং শক্তিশালী হন না কেন, তিনি এখনও তার ফিয়ন্সে তাওহাংকে সীমাহীন ভালোবাসতেন। বলা হয় যে ব্যক্তি দ্বিতীয়বার ইয়ারি সিঙ্গিং শুনবে, সে সেই মানুষটির ঝলক দেখতে পাবে যাকে সে মন থেকে পাওয়ার আকাঙ্ক্ষা করেছিল। আর এই কারণেই মিস্টার লি রেড মিস্টের ভেতরে তার হারিয়ে যাওয়া ভালোবাসা পাওহাংকে দেখতে পেয়েছিলেন। সত্যি বলতে তাদের লাভ স্টোরি বেশ বেদনাদায়ক, যার সম্পর্কে আমরা গল্পের পরবর্তী অংশে জানতে পারব। একই সঙ্গে আজ আরও একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। মিস্টার লি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইয়ারি সিঙ্গিংয়ের সাক্ষী হয়েছিলেন, আর এখন সেই তালিকায় জু কিংয়ের নামও যুক্ত হয়ে গেছে। যাই হোক, এবার জু কিং এমন একটি এলাকায় পৌঁছে গিয়েছিল যেখানে প্রচুর ডিমন্স এবং মনস্টার্স ছিল। তাই জু কিং তাদের হাত থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে একটি গাছের পেছনে লুকিয়ে যায়। এরপর সুযোগ পাওয়া মাত্রই আবার দৌড়াতে শুরু করে। এবার মিস্টার লি তাকে বলতে শুরু করেন, বাচ্চা, তুমি কি জানো আমি তোমাকে টাইগো সিটি থেকে আমার সঙ্গে নিয়ে আসতে চেয়েছিলাম কেন? আসলে আমাদের যখন প্রথমবার দেখা হয়েছিল তখন আমি দেখেছিলাম তুমি মৃতদেহগুলোতে আগুন লাগাচ্ছিলে। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতেও তুমি অন্যদের কথা ভেবেছিলে। তোমার মধ্যে আমি সেই মানবিকতা দেখতে পেয়েছিলাম যেটা এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। এখানে তো জীবন কয়েকটা পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যায়, কিন্তু তুমি মৃতদের জন্যও প্রার্থনা করেছিলে, আর এই কারণেই আমি তোমাকে আমার সঙ্গে চলতে বলেছিলাম। তুমি একজন স্ক্যাভেঞ্জারকে নির্মমভাবে হত্যা করেছিলে, আর তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি যেমন নির্মম হতে পারো তেমনই তোমার মধ্যে দয়াও রয়েছে। ঠিক তখনই জু কিং দেখতে পায় পুরো জায়গাটা একটি অদ্ভুত মিস্টে ঢেকে গেছে, যার কারণে সে সামনে যাওয়ার পথ দেখতে পাচ্ছিল না। জু কিং বলতে থাকে, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, আমাকে কোন ডিরেকশনে যেতে হবে সেটাই বুঝতে পারছি না। তখন মিস্টার লি তাকে বলেন, বাচ্চা, আমার তো এখানেই শেষ হয়ে গেছে। আমি এমন অবস্থায় আছি যে তুমি চাইলেও আমাকে বাঁচাতে পারবে না। এই মুহূর্তে আমি তোমার জন্য একটা বোঝা হয়ে আছি, যার কারণে তোমার জীবনও বিপদের মধ্যে পড়ে যাবে। তাই প্লিজ আমাকে এখানেই রেখে দাও। আমি কখনোই চাইব না যে আমার কারণে তুমি এই ফরবিডেন জোনের মধ্যে আটকে পড়ো। তিনি বারবার জু কিংয়ের কাছে অনুরোধ করতে থাকেন, কিন্তু জু কিং তার একটি কথাও শুনছিল না। মিস্টার লি এরও মনে হতে শুরু করে যে তার জু কিংকে ফরবিডেন জোনে নিয়ে আসাই উচিত হয়নি। এখন তার কারণেই এই নিরীহ ছেলেটা মারা যাবে। ঠিক তখনই জু কিং তার সামনে অসংখ্য মনস্টার্স দেখতে পায়। তাদের মধ্যে একটি ছিল ম্যাঙ্গোর সোল। এখন তারাও এই ফরবিডেন জোনের মনস্টার্সের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাদের কান্নার আওয়াজ শুনেই মিস্টার লি এর খুব খারাপ লাগছিল। তিনি তার বন্ধুকে হারিয়েছেন, আর এখন তারা মনস্টারে পরিণত হয়ে গেছে। মিস্টার লি কখনো কল্পনাও করেননি যে তাদের এই মিশন এতটা ভয়ঙ্কর রূপ নেবে। নিজের প্রিয় বন্ধুকে একটি মনস্টারে পরিণত হতে দেখা তার জন্য ভীষণ কঠিন ছিল। মিস্টার লি এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার টিম, আর এই মিশন তার টিমকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। ঠিক তখনই ম্যাঙ্গো নিজের আঙুল দিয়ে একটি ডিরেকশনের দিকে ইশারা করে জু কিংকে পথ দেখায়। যদিও তার মাইন্ড ইতিমধ্যেই করাপ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সে এখনও এই মানুষগুলোকে চিনতে পারছিল। সে নিজের ডিমনিক কণ্ঠে কাঁদতে কাঁদতে জু কিংকে বলতে থাকে যে তুমি ওই ডিরেকশন দিয়ে যেতে পারো। এটা দেখে জু কিংয়ের চোখে পানি চলে আসে। ম্যাঙ্গো সত্যি একজন দয়ালু মনের মানুষ ছিল। যদিও এলিয়েন পয়জন তাকে হত্যা করেছিল, তারপরেও সেটি তার মাইন্ডকে করাপ্ট করতে পারেনি। তাই সেই ডিরেকশন অনুসরণ করে জু কিং সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সিন এখানেই কাট হয়ে যায় এবং আমরা জু কিংয়ের অন্য দুই সঙ্গী লিনিয়া এবং শিজিকে দেখতে পাই, যারা ফরবিডেন জোনের এন্ট্রান্সে পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপরেও তারা দুজন সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, কারণ তাদের টিমের লোকেরা এখনও সেই ডেডলি জোনের মধ্যে আটকে ছিল।
এদিকে লিনিয়ার মন ভীষণভাবে অস্থির হয়ে উঠেছিল। সে হতাশ হয়ে সিজিকে বলতে থাকে যে জানি না তাদের সঙ্গে কি হয়েছে। অন্যদিকে জুকিং নিজেও ভীষণভাবে আহত ছিল, কিন্তু সে মিস্টার লিকে নিজের পিঠে ক্যারি করে সামনে এগিয়ে যেতে থাকে। আজ যাই হয়ে যাক না কেন, সে মিস্টার লিকে সঙ্গে নিয়ে সেখান থেকে বের হবে। এদিকে লিনিয়া উদ্বিগ্ন হয়ে সিজিকে বলতে থাকে জানি না আমাদের বন্ধুরা এখন কি অবস্থায় আছে। আমি তাদের নিয়ে খুব চিন্তিত। যদি তাদের কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এর উত্তরে সিজি তাকে বোঝাতে থাকে তারা অনেক বেশি পাওয়ারফুল, তাই আমার তো একদমই মনে হয় না যে তাদের সঙ্গে কিছু হয়েছে। তারা অবশ্যই সেফ থাকবে। কিন্তু লিনিয়া তার কথা শুনছিল না। সে বলতে থাকে আমি আবার জোনের ভেতরে ফিরে যাচ্ছি। তবে সিজি তাকে থামিয়ে দেয়। সে বলতে থাকে তুমি একা যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। তাই এই দুজন আবার তাদের সঙ্গীদের বাঁচানোর জন্য সেই ভয়ঙ্কর জোনের দিকে রওনা হয়ে যায়। এতে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে তারা শুধু একটি টিম ছিল না, বরং তারা ছিল একটি ফ্যামিলি। এরপর কিছুটা দূর যাওয়ার পর তারা জুকিংকে দেখতে পায়। সে মিস্টার লিকে নিজের পিঠে ক্যারি করে জোনের এন্ট্রান্সের কাছে পৌঁছে গিয়েছিল। তাকে দেখা মাত্রই এই দুজন ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে জুকিং তখন হাঁটুর উপর এসে পড়েছিল, তাই তারা সঙ্গে সঙ্গে মিস্টার লিকে ডাকতে শুরু করে। একই সাথে লিনিয়া তখনও সেই পথের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল ম্যাঙ্গো হয়তো তাদের সঙ্গে আছে। তাই সে সঙ্গে সঙ্গে জুকিংকে জিজ্ঞেস করে বাচ্চা, ম্যাঙ্গো কোথায়? সে কি তোমার সঙ্গে বাইরে আসেনি? এর উত্তরে জুকিং বলে লড়াই করার সময় তিনি মারা গেছেন। ব্লাড শ্যাডো স্কোয়াডই তার হত্যাকারী। এটা শুনতেই লিনিয়া ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। একই সাথে সে সিনিয়র ম্যাঙ্গোর জন্য আবেগপ্রবণ হয়ে যায়। তবে জুকিং তাকে এটাও জানিয়ে দেয় যে ব্লাড শ্যাডো স্কোয়াড এখন সম্পূর্ণভাবে ওয়াইপ আউট হয়ে গেছে। আসলে সে বোঝাতে চাইছিল যে সে সিনিয়র ম্যাঙ্গোর প্রতিশোধ নিয়েছে। আর এর সঙ্গেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য।